অনেকেই দেখে থাকবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল কিছু পোস্ট। বিভিন্ন সময় ভাইরাল হওয়া এই পোস্টগুলিতে বলা হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা নবাব স্যার সলিমুল্লাহ, যার দান করা মোট প্রায় ৬০০ একর জমির উপরে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল, বুয়েট দাঁড়িয়ে আছে। অথচ তার মৃত্যুবার্ষিকীতে এইসব প্রতিষ্ঠানে কোনো স্মরণসভা কিংবা দোয়ার আয়োজন করা হয়নি। আর যে কবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন, তার জন্মদিন, মৃত্যুদিন ধুমধামের সাথে পালন করা হয়। প্রথমে রবীন্দ্রনাথ প্রসঙ্গে বলি, এইসব পোস্টে রবীন্দ্রনাথ ঠাকুরকে অত্যন্ত বিশ্রীভাবে সমালোচনা করে বলা হয়, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুধু বিরোধিতাই করেননি, বরং তিনি ব্রিটিশ সরকারের কাছে সুপারিশ করেছিলেন যাতে ঢাকায় বিশ্ববিদ্যালয় না করা হয়, ইত্যাদি ইত্যাদি। মূলত এই গুজবটি চালু হয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এম.এ. মতিনের লেখা আমাদের স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতা এবং প্রাসঙ্গিক কিছু কথা নামক বই থেকে। মতিন তার এই বইয়ে লেখেন যে ১৯১২ সালের ২৮শে মার্চ কলকাতার গড়ের মাঠে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিবাদে এক বিশাল জনসভার আয়োজন করা হয়। এখানে বলা প্রয়োজন যে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতন ব্যক্তিত্ব সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। এ.জেড.এম. আব্দুল আলী সমকাল পত্রিকায় এই বক্তব্যের সত্যতা চ্যালেঞ্জ করেন এবং রেফারেন্স বা তথ্যসূত্র জানতে চান, কিন্তু কোনো জবাব পাওয়া যায়নি। ২০১৪ সালের অক্টোবর মাসে বই পত্রিকায় অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ ঢাকা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র প্রসঙ্গ নামে একটি নিবন্ধে এই বক্তব্য যে সর্বৈব মিথ্যা তা প্রমাণ করেন। প্রশান্ত কুমারের সম্পাদিত রবীন্দ্রনাথের জীবনী নির্ভর বই রবি জীবনী এর ৬ষ্ঠ খণ্ডের ৫১তম অধ্যায় থেকে জানা যায়, ১৯১২ সালের ২৮শে মার্চ রবীন্দ্রনাথ ঠাকুর কুষ্টিয়ার শিলাইদহে অবস্থান করছিলেন। সেই একই সময় তার পক্ষে কলকাতার গড়ের মাঠে সভাপতিত্ব করা কিভাবে সম্ভব? রবি জীবনী থেকে জানা যায় যে ১৯১২ সালের ১৯শে মার্চ রবীন্দ্রনাথের কলকাতা থেকে সিটি অফ প্যারিস জাহাজে ইংল্যান্ড যাত্রা নির্দিষ্ট ছিল। আগের দিন জাহাজে তার মালপত্র তুলেও দেওয়া হয়, কিন্তু ১৯শে মার্চ তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন, ফলে তার যাত্রা বাতিল করা হয়। ২৪শে মার্চ রবীন্দ্রনাথ ঠাকুর হাওয়া পরিবর্তনের জন্য কুষ্টিয়ার শিলাইদহতে যান। শিলাইদহ যাবার তথ্যটি ক্যাশ বহির একটি হিসেবে লেখা আছে। শিলাইদহে বসে রবীন্দ্রনাথ ঠাকুর ২৫শে মার্চ কাদম্বিনী দত্তকে চিঠি লেখেন, এখনো মাথার পরিশ্রম নিষেধ, শিলাইদহে নির্জনে পালাইয়া আসিয়াছি। যে ২৮শে মার্চ দাবি করা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বিরোধী সভায় সভাপতিত্ব করেছিলেন, অথচ সেই দিন তিনি কুষ্টিয়ার শিলাইদহে অবস্থান করছিলেন। ২৮শে মার্চ তারিখেই তিনি শিলাইদহে বসে জগদানন্দকে চিঠিতে লেখেন, কয়দিন এখানে এসে সুস্থ বোধ করছিলাম, মনে করছিলাম সেদিন যে ধাক্কাটা খেয়েছিলাম সেটা কিছুই নয়, সুস্থ হয়ে উঠলেই অসুখটাকে মিথ্যে বলে মনে হয়, আবার আজ দেখি সকালবেলা মাথাটা রীতিমতো টলমল করছে। কাল বুধবার ছিল বলে কাল সন্ধেবেলায় মেয়েদের নিয়ে একটু আলোচনা করছিলাম, এটুকুতেই আমার মাথা যখন কাবু হয়ে পড়ল তখন বুঝতে পারছি নিতান্ত উড়িয়ে দিলে চলবে না। রবীন্দ্রনাথ ১২ই এপ্রিল শিলাইদহ ছেড়ে কলকাতার উদ্দেশ্যে যাত্রা করেন এবং ১৩ই এপ্রিল শান্তিনিকেতনে পৌঁছান, কারণ তিনি শান্তিনিকেতনে বাংলা নববর্ষ উদযাপন করবেন। এতক্ষণের এই আলোচনা থেকে এটা তো বোঝা গেল যে রবীন্দ্রনাথ ঠাকুর ২৪শে মার্চ থেকে ১২ই এপ্রিল পর্যন্ত শিলাইদহে ছিলেন, তাই তার পক্ষে ২৮শে মার্চ কলকাতায় কোনো সভা করা সম্ভব ছিল না। এছাড়াও কোনো প্রমাণ পাওয়া যায়নি যে রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন। সেই সময়কার কিছু মানুষ যাদের সাথে রবীন্দ্রনাথের ওঠা বসা ছিল, তাদের কয়েকজন ছিলেন এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিপক্ষে। হয়তো তাই অনেকে সহজ সমীকরণ মিলিয়ে বলছেন তিনিও এর বিপক্ষেই ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি স্যার আশুতোষ মুখার্জি প্রাথমিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন ঠিকই, তবে এই প্রতিবাদ আনুষ্ঠানিক ছিল না। স্মারকলিপি প্রদানের কোনো উল্লেখ কোথাও নেই, বরং বড়লাটের সাথে এক সাক্ষাতে স্যার আশুতোষ মুখার্জি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় সম্মত হয়েছিলেন।
ঐতিহাসিক শ্রী রমেশচন্দ্র মজুমদার সহ বেশ কয়েকজন শিক্ষককে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে চাকরিতে ইস্তফা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরির অনুমতি দিয়েছিলেন। ভাইরাল হওয়া পোস্টে দাবি করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট এবং ঢাকা মেডিকেল কলেজ নবাব সলিমুল্লাহর দান করা 600 একর জমির উপর দাঁড়িয়ে আছে। কিন্তু সমকালের একটি গবেষণাধর্মী কলাম থেকে জানা যাচ্ছে এই দাবির পক্ষে কোনো সত্যতা পাওয়া যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জমির মালিকানা নিয়ে খানিকটা কথোপকথন রয়েছে সর্দার ফজলুল করিম রচিত ঢাকা বিশ্ববিদ্যালয় ও পূর্ববঙ্গীয় সমাজ অধ্যাপক আব্দুর রাজ্জাকের আলাপচারিতা ও অন্যান্য শীর্ষক বইয়ের 16 এবং 17 পৃষ্ঠায়। সর্দার ফজলুল করিম জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে সলিমুল্লাহ হলের নামকরণ এবং নবাব পরিবারের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কোনো অর্থদান করেছিলেন কিনা এই ব্যাপারে প্রশ্ন করেছিলেন। প্রশ্নের উত্তরে আব্দুর রাজ্জাক বলেন, আদৌ কোনো কন্ট্রিবিউশন ছিল না। আবদুল্লাহ সোহরাওয়ার্দী লেখাপড়ায় ব্রিলিয়ান্ট ছিল। এরা আহসান মঞ্জিলের টাকায় লেখাপড়া শিখেছে। এরা সলিমুল্লাহর মৃত্যুবার্ষিকী পালন করত। ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রায় 10 বছর পরে তার একটা মৃত্যুবার্ষিকীতে তার নামে একটা ছাত্রাবাস করার প্রস্তাব এরা করেন। মুসলিম ছেলেদের জন্য হল তখন তৈরি হয়ে গেছে। প্রথমে এ হল ছিল এখনকার মেডিকেল কলেজ হাসপাতাল বিল্ডিংয়ে। আবদুল্লাহ সোহরাওয়ার্দী বলেন যে এই হলকে সলিমুল্লাহ মুসলিম হল করা হোক। কোনো মুসলিম ধনীর কাছ থেকেই ঢাকা ইউনিভার্সিটি ডাইরেক্টলি কোনো ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন পায় নাই। কথা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ঢাকা ইউনিভার্সিটি করবে। সেই জন্য 1910 থেকে কিছু টাকা ইন্ডিয়া গভর্নমেন্ট আলাদা করে রাখত। 1920-21-এ এই টাকার পরিমাণ দাঁড়ায় 60 লক্ষ। কিন্তু এই 60 লক্ষ টাকা বেঙ্গল গভর্নমেন্ট ডিড নট গিভ টু দ্য ঢাকা ইউনিভার্সিটি। তারা এই টাকাটা পুরো নিয়ে নিল। সলিমুল্লাহ হল যে তৈরি হলো তা পুরোটাই সরকারের টাকায়, নবাব পরিবারের টাকায় নয়, নবাব পরিবারের জায়গাতেও নয়। রমনায় যে জায়গায় ঢাকা ইউনিভার্সিটি, এর পুরাই খাসমহল, সরকারের জমি। সেটেলমেন্ট রিপোর্টে তাই আছে। বরঞ্চ লাখেরাজ সম্পত্তি বা নিষ্কর ভূমি বললে রমনা কালীবাড়িকে বলা যায়। ঢাকা শহরে লাখেরাজ সম্পত্তি কি এ নিয়ে আলোচনা চলেছে 1815 কি 1820 সাল থেকে। ঢাকার নবাবদের জমি জমা এসেছে প্রধানত একটি সূত্র থেকে। ঢাকার স্থানীয় মুসলমানরা মৃত্যুর সময় কোনো কোনো সম্পত্তি নবাব আব্দুল গনি ও আহসানুল্লাহকে ওয়াকফ করে দিয়ে যেত। এটার ভেরিফিকেশন তো সোজা। যে কেউ ইন্টারেস্টেড সে ঢাকা কালেক্টরেটে গিয়ে দেখে আসতে পারেন। কাজেই নবাব পরিবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে জমি দেবে এমন জমি কোথায় ছিল? আহসান মঞ্জিলের কোনো জমিই ছিল না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ সিদ্দিকুর রহমান খান একটি সংবাদ মাধ্যমে এক প্রশ্নোত্তরে বলেন, বলা হয়ে থাকে নবাব সলিমুল্লাহ 600 একর জমি দিয়েছেন। আমি নিজেই এটা নিয়ে অনেক খোঁজাখুঁজি করেছি। কেউ কেউ বলেছেন যে কলকাতা কমিশন রিপোর্টের মধ্যে এটির উল্লেখ আছে। আমি সেই রিপোর্টটিও আদ্যোপান্ত দেখেছি, কোথাও এই ধরনের কোনো তথ্য নেই। তিনি বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন প্রতিষ্ঠা হয় তখন সলিমুল্লাহ বেঁচেই ছিলেন না। জমিদান করার বিষয়টা একটা গল্প।